হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়ো8। এই ভিডিও শুরু করার আগে আগের ভিডিও দেখে এলে খুবই সুবিধা হবে বুঝতে। আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আগের ভিডিওতে আমরা দেখেছি রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়। এই দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে যে ভেক্টর লাগে তার কিছু বিশেষ ধর্ম, তাদের প্রকার। ভেক্টর দু প্রকৃতি, ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টর কি? ভেক্টরের মধ্যে যদি বহিরাগত কোনো জিন আসে, অর্থাৎ যে টার্গেট জিনটি আমরা ভেক্টরের মধ্যে প্রবেশ করিয়ে রেপ্লিকেশন করাই, সেই টার্গেট জিনটিকে বলা হয় ট্রান্সজিন। এই ট্রান্সজিন যখন পোষক কোষ বা হোস্ট কোষে ঢোকে, তখন এই ট্রান্সজিনের যে নিজের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের যাতে প্রকাশ না ঘটে, শুধুমাত্র ট্রান্সক্রিপশন হয় এবং প্রতিলিপি গঠিত হয়, তখন তাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। কিন্তু আবার এই ভেক্টরের মধ্যে যখন এই ট্রান্সজিনের প্রবেশ করার পর যদি পোষক কোষে ঢোকার পর সেই ট্রান্সজিনটির মধ্যে সেই ডিএনএর বৈশিষ্ট্যযুক্ত কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেই ডিএনএর কোডিং যুক্ত কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে, এইরকম যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন তাকে বলা হয় এক্সপ্রেশন ভেক্টর। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় প্লাজমিড ভেক্টর। প্লাজমিড ভেক্টর কি? প্লাজমিড ভেক্টর এক ধরনের ক্লোনিং ভেক্টর। এই ক্লোনিং ভেক্টরের প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, তাই এখানে এই ক্লোনিং ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। এবং ক্লোনিং ভেক্টরের মধ্যে প্লাজমিড ভেক্টর অন্যতম, যা খুব বহুলভাবে প্রচলিত। এই প্লাজমিড ভেক্টরের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ধর্ম আছে। এই ধর্মগুলি না থাকলে তাকে ভেক্টর হিসেবে গণ্য করা হয় না এবং তাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য ব্যবহার করা হয় না। এই ধর্মগুলি ক্লোনিং ভেক্টর এবং এক্সপ্রেশন ভেক্টর উভয় ভেক্টরেই থাকে। যদি এই ধর্মগুলো না থাকে বা এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো যদি না থাকে, তাহলে তাকে ভেক্টর হিসেবে গণ্য করা হবে না। প্রথম, অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ সমস্ত ভেক্টরে একটা নির্দিষ্ট অংশ থাকবে, যেই অংশটাতে একটা নির্দিষ্ট খণ্ড থাকবে, সেই খণ্ডটি তার রেপ্লিকেশন করার জন্য, অর্থাৎ তার প্রতিলিপি গঠনের জন্য দায়ী হবে। এই অংশকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, একে ORIC হিসেবে চিহ্নিতকরণ করা হয়। দ্বিতীয় হচ্ছে মাল্টিপল ক্লোনিং সাইট বা MCS। সমস্ত ভেক্টরে একটি MCS অংশ থাকবে। MCS অংশ কি? এর ফুল ফর্ম হলো মাল্টিপল ক্লোনিং সাইট, অর্থাৎ এটি এমন একটি জায়গা যে জায়গায় আমরা জানি প্লাজমিডের একটি অংশ আগে খণ্ডন করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা খণ্ডিত করে সেটিকে বাদ দেওয়া হয়, সেই অংশে এসে বহিরাগত ট্রান্সজিনটি এসে সেই অংশে যুক্ত হয়। তো এই যে অংশটি বাদ যাবে, এই অংশটি একটি নির্দিষ্ট অবস্থান থাকে ভেক্টরের মধ্যে, অর্থাৎ এই প্লাজমিডের মধ্যে। এই প্লাজমিডের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা থাকবে, যেখানে সেই সেই নির্দিষ্ট জায়গায় কিছু নির্দিষ্ট কোডিং সিকোয়েন্স থাকবে। সেই সিকোয়েন্স থেকেই যখন এন্ডোনিউক্লিয়াসটা প্রয়োগ করা হবে, তখন সেই নির্দিষ্ট স্থানে থেকেই কর্তন শুরু হবে। এবার যদি আমি ইকো R1 প্রয়োগ করি, তাহলে ইকো R1 এর জন্য নির্দিষ্ট সাইট আছে, সেই সাইট থেকে প্লাজমিডের অংশটি কাটা হবে। এছাড়াও আরো বিভিন্ন এন্ডোনিউক্লিয়াস আছে, যেমন HEND3, BAM-H1। তো এই BAM-H1 বা HEND3 এদের জন্য নির্দিষ্ট সাইট আছে। সেই নির্দিষ্ট সাইটগুলো এই সমস্তটাই এই কর্তিত অংশের মধ্যেই থাকে, এবং সেই যে রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস প্রয়োগ করা হবে, সেই সাইট থেকে সেই অংশগুলো খণ্ডিত হবে। এই হয়ে গেল MCS। এরপর আসছে সিলেক্টেবল মার্কার। এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে কি হয়? এটি হচ্ছে এক ধরনের স্থান যেটি প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই বৈশিষ্ট্যটা প্রকাশ করে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি?
অর্থাৎ প্রত্যেকটা প্লাজমিডেরই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক জিনিসের প্রতিরোধী সে কাজ করবে। এই অংশটি না থাকলে সেই প্লাজমিডটি কিন্তু অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কারণ যখন আমরা একাধিক প্লাজমিড আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য প্রস্তুত করছি, তখন আমরা তাতে এবার একাধিক আমি ডিএনএ প্রস্তুত করছি, কিন্তু সব পোষক কোষ সেই প্লাজমিড গুলোকে গ্রহণ করে না, কিছু করে কিছু করে না। কিন্তু আমরা চিহ্নিতকরণ কিভাবে করব যে কোনগুলি আমাদের তৈরি প্লাজমিড, কোনগুলো আমাদের তৈরি প্লাজমিড নয়? তো সেক্ষেত্রে আমরা সেই দ্রবণে অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিই। এক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাম্পিসিলিন। এছাড়াও অনেক অন্য অ্যান্টিবায়োটিকও আছে। এই অ্যাম্পিসিলিন যে ব্যবহার করা হয়, এবার যে প্লাজমিড কে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য ব্যবহার করছি, সেই প্লাজমিডে এই প্রতিরোধী ক্ষমতাটা থাকবে। যখন সেই দ্রবণে এই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে, তখন তার মধ্যে এর প্রতিরোধী ক্ষমতা থাকবে এবং সে এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং নিজেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে বাকিদের সেই দ্রবণে দ্রবীভূত করা হয় না, তারা কিন্তু সেই অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে এসে মারা যায়, কারণ তাদের মধ্যে সেই রেজিস্ট্যান্স ক্ষমতা নেই, সেই প্রতিরোধী ক্ষমতা নেই। তখন আমরা সহজেই চিহ্নিতকরণ করতে পারি বা চিহ্নিত করতে পারি যে কোনগুলি আমাদের তৈরি প্লাজমিড এবং কোনগুলি আমাদের তৈরি প্লাজমিড নয়। তাই প্রতিটা ভেক্টরে এই সিলেক্টেবল মার্কার অংশটি থাকা প্রয়োজনীয়।